আমরা যে শহরটাতে থাকি, ঢাকা শহর, এটা রোজগারের জন্য আমরা ওই শহরে বসবাস করি, থাকি, এটা যান্ত্রিক শহর বলা হয়। তো সেখানে থেকে আপনার কাছে কি মনে হয় যে আমরা নিজেরাও কি সেই যন্ত্র হয়ে গিয়েছি, যাচ্ছি? হ্যাঁ, কম বেশি তো ব্যাপারটা সেরকম, মানে যে একটা যন্ত্রস্থ অবস্থা এবং সোজা কথা একটা ইয়ানাপসি মানে মানে নিজের ভাবনাটাই ভাবা, এর বাইরে আসলে ভাবার অবকাশ থাকছে না। ফ্ল্যাট টু ফ্ল্যাট যোগাযোগ হচ্ছে না, পাশের ফ্ল্যাটের খোঁজ খবর রাখছে না। ঢাকা শহরে এক সময় মহল্লার কালচার ছিল যে এ বাড়ির খাবার ও বাড়িতে যেত, আর এর খোঁজ খবর এই যে রাস্তার মানে মোড়ের দোকানে যে ছেলেটা বসে আছে এটা অমুকের ছেলে না, তো এখানে বসে আছে, ওর পড়াশোনা নাই, একজন মুরব্বী শাসন করে ওকে বাসায় পাঠায়। আসলে অনেক সময় মানে দূর থেকে দেখলে চলে যায়, সেটা কিন্তু খুব দারুণ ছিল তো সবাই। এই জন্য বলবো আমি, এর আগে বেশ কিছুদিন, প্রায় 6 মাস আগে বোধহয় একটা ছেলে কে অপহরণ এলাকা থেকে একদম দিনে দুপুরে নিয়ে চলে গেল। হ্যাঁ, সেটা কিন্তু যদি এই ব্যাপারটা থাকতো, আগে যে ব্যাপারটা ছিল মহল্লার বন্ধন যদি থাকতো, তাহলে এই দিনে দুপুরে একটা ছেলেকে কিন্তু নিয়ে যাওয়ার কারণ সম্ভবই হতো না। সবাই বলতো ওদের অমুকের ছেলে, আর অমুকের ছেলে কোথায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা যন্ত্রস্থ অবস্থা তো আসলে তৈরি হয়ে গেছে, এটা আসলে সুখকর। এবং আপনি যেটা বললেন যে খাবার, যে মানে একবারই খাবার আরেকবারই খাবার যেত, আরেকবারিতে যেত, সেখানে তো মানে মজার ব্যাপার ছিল যে কোনো বাসা থেকে হয়তো কোনো একটা খাবারের সুবাস আসছে, আমি ধরে নিতাম যে খাবারটা আমার বাসায় আসবে, একবারটিতে আসবে। এটা কিন্তু খুব এই ব্যবস্থাটা, মানে এই যে পারস্পরিক মেশামেশির যে ব্যাপারটা, এটা তো দারুণ ব্যাপার। আসলে আমরা করবো, মানুষের নিজস্বতা নিয়ে দৌড়াদৌড়ি, যে সে তার নিজের কথাই শুধু ভাবছে। নিজস্বতার সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে যান, আমার নিজস্বতার সঙ্গে, যে আমি শুধু আমি না, তুষারকে নিয়েই আমি, সেটা কিন্তু খুব দারুণ। আমার কাছে মনে হয় যে এই যে দেশপ্রেমের চর্চা যদি বলেন, আমি বড় পরিবারেই বসবাস করি, যৌথ পরিবারে, এবং এটা আমার কাছে দারুণ লাগে এই জন্যই যে ওখানেই আমার কাছে মনে হয় দেশপ্রেমের চর্চাটা হয়। কারণ ওখানেই আমি আমার কাজিনকে ভালোবাসি, আমার চাচাকে ভালোবাসি, বাবাকে ভালোবাসি, আবার ওখানেই ঝগড়া করি, এবং ওখানেই দেখা যাচ্ছে বড় চাচা আবার টোটাল জিনিসটা, সবার প্রবলেম গুলো শুনে একদম একটা গণতন্ত্রের চর্চা, রিয়েল বিচারটা উনি করে দেন। কারণ এই চর্চাটা খুব ভালো। এই চর্চা থেকেই কিন্তু আপনি একটা জয়েন্ট ফ্যামিলির একটা ছেলে কিন্তু সাহসী হয়ে ওঠে, তার ত্যাগের ক্ষমতাও বেশি থাকে আমার ধারণা, ছাড় দেওয়ার ক্ষমতা, এবং মিলেমিশে থাকতেই পছন্দ করে। আর একটা দেশের জন্য তো তাই দরকার। আর আপনি যদি আপনার ফ্যামিলিটাকেই ভালোবাসতে না পারেন, তাহলে দেশকে ভালোবাসা আপনার কাছ থেকে আমি আশা করবো কিভাবে করে আমি জানি। হ্যাঁ, পরিবারকে যদি ছাড় দিতে না পারে, দেশের জন্য ছাড় দিতে হবে। সেজন্য একটু মানে হাফ ছেড়ে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য বাইরে যাওয়া। তা আমরাও আজকে তাহলে এই সফরে বেরিয়েছি, আমাদের সফর চলতে থাকুক। হ্যাঁ, সফর চলতে। আমাদের তো ধরেন যে মনটা তো সবসময় সফরেই থাকে, সবাই যে ঢাকায় থাকি, যেখানে থাকি মনের কাজই সফর করা। হ্যাঁ, মানে গলির ভিতরে থাকি আর ফ্ল্যাটে থাকি, যেখানে হোক। আমরা এই যে আপনি কুয়াকাটার কথা বলছিলেন, গৌর নদীর কথা বলছিলেন, বা আমরা এখন টাঙ্গাইল যমুনার দিকে যাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা যেখানে যেতে চাই বা অভিজ্ঞতা থেকে যেখানে গিয়েছিলাম সেখানে আবার ছুটে যেতে চাই, সেই জায়গা থেকে বলা যে কারো মানে আমরা শহরের বাইরেও তো একটা সময় আমাদের কাটানোর একটা অভিজ্ঞতা থাকা দরকার আমাদের জীবনে, কি বলেন? হ্যাঁ, খুবই দরকার মানে কি, আমার মনে হয় যেটা অবশ্যই দরকার। কারণ যে কোনো মানুষেরই তার জীবনের সবচেয়ে ভালো হয় কৈশোরটা কাটলে অ্যাটলিস্ট 3-4 বছর একদমই গ্রামে থাকা উচিত। কারণ হচ্ছে যে ওখানেই আসলে পাওয়া যায়। আপনি ষড়ঋতুর কথাই যদি বলেন, 6 ঋতু, তা আপনি যদি গ্রীষ্মের 100% সৌন্দর্য পেতে চান, তাহলে সেটা গ্রামেই সম্ভব। বর্ষা, তাই না? আপনি বর্ষার 100% সৌন্দর্য পেতে চান, তাহলে আপনার ওই গ্রামেই থাকলেই সেটা পাবেন। শীতটাও 100% ওখানেই পাবেন। আপনি জ্যোৎস্না 100% ওখানে পাবেন। অমাবস্যার ঘুটঘুটে অন্ধকার 100% ওখানেই পাবেন। তো সবগুলো রূপের একদম 100% আপনি ওখান থেকে অরিন্দ সুন্দরী বাংলাদেশ, তাকে পেতে হলে গ্রামে থাকতে হবে। হ্যাঁ, গ্রামে থাকতে হবে। এই যে এই অভিজ্ঞতাগুলো থেকে পাশাপাশি মানুষকে জানা, মানুষকে দেখা, হ্যাঁ, ওখানে কিন্তু অনেক মানুষের যে সারল্য, সেটাও তো গ্রামের সবুজের মতো, গ্রামের একদম পুঁই পাতার মতোই সরল তো মানুষ। আগে যেমন মানে প্রচুর খেলা হতো আর কি, এবং দেশীয় খেলাগুলো তো খুবই হতো। হাডুডু খেলা হতো, তারপরে ফুটবল গুলো তো, ফুটবল যদিও দেশীয় খেলা না, এই খেলাগুলো তো হতো। এখন আমি খুব কম দেখি। ঈদ উৎসবে কিন্তু এই আয়োজনগুলো হতো, যে ঈদের সময় যারা ঢাকা থেকে যেতেন, ঢাকারা এক দল, এবং যারা গ্রামের ছেলেরা এক দল, 2 দল খেলা হতো না? আমি জানি না আপনার এখানে হতো কিনা। আবার বিবাহিত অবিবাহিত আমার ছোটবেলায় এই খেলা দেখে আমার মনে হইতো যে
কোনোদিন বিয়ে করবো না। আচ্ছা, সবসময় অবিবাহিত দল। অবিবাহিত, কারণ বিয়ে করবো না এটা মনে হয় তো অধিকাংশ ক্ষেত্রে আমি যে খেলাগুলো দেখেছি বিবাহিতরা হেরে যায়। এবং আমার মনে হয় যে বিয়ে করার পরে বোধহয় জোর টোর চলে যায়, সো আর দরকার নেই। So আমি শক্তিশালী থাকতে চাই, আমি অবিবাহিতের দলে। টাঙ্গাইল মির্জাপুরের দিকে যাচ্ছি আমরা, এই যে আসলে এই সেই কৃত্রিমতা থেকে আসলে খাবার কতটা আমরা খাবারকে কৃত্রিমতার বাইরে রাখতে পারছি সেটা একটু স্বাদ নিব আমরা মির্জাপুর বা টাঙ্গাইলের মিষ্টি খেয়ে। আমরা যে টাঙ্গাইলের মির্জাপুরের পাকুল্লা বাজারে আছি, মানে টাঙ্গাইলের মিষ্টির সাথে কথা বলছিলাম আমরা গাড়িতে বসে বসে, যে এরকম যেমন আপনার গৌর নদীর আছে দই, হ্যাঁ গৌর নদীর দই রসগোল্লা খুবই ফেমাস আছে। আর একটা রসমালাই করে অদ্ভুত, মানে আমরা কুমিল্লার রসমালাইটা যেমন দেখি ছোট ছোট, ওখানে একটাই বড়। আচ্ছা, মজার, বেশ মজার। আমরা গাড়িতে আলোচনা করছিলাম যে আপনি বলছিলেন যে খাবারের একটা যে খাবারটা কিভাবে তৈরি হচ্ছে তার একটা সম্পূর্ণতার ব্যাপার। আমরা এই যে টাঙ্গাইলে যে মির্জাপুরে আসলাম, এখানে জয় কৃষ্ণ মিষ্টির দোকান, সেখানে রসগোল্লা তৈরি হচ্ছে না দাদা? রসগোল্লা তৈরি হচ্ছে, সেটা আমরা দেখছি। ছানাটা কি করে করেন আপনারা? লেবুর রস দেন না? টক পানি কোনটা এটা? টকটা কি দিয়ে তৈরি করেন? পরে ওই যে ছানার যে পানিটা ওইটা অনেকে নেয় না, ছানার পানি কি যেন অসুখে কাজে লাগে। আছে অনেকে বাসার জন্য, ওই যে টক পানি রেখে দেয় যে ছানা করার জন্য। আচ্ছা আচ্ছা, বা দই করে না, দই পাতে? না, আমাদের ছানার পানি আমি দেখতাম যে নিত মানুষ হচ্ছে যে ডিসেন্ট্রির জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই যে বলা যায় যে রসগোল্লা খেলে নাকি ডিসেন্ট্রি, বিশেষ করে ইসের ক্ষেত্রে বলে, জিলাপির ক্ষেত্রে। হ্যাঁ জিলাপি এবং গরম রসগোল্লা। গরম রসগোল্লা না, ওই যে খাবারের যেই সম্পূর্ণতার কথা আমরা বলছি, সেই জায়গা থেকে বলা যে আমরা তো আসলে শহর জীবনে যারা থাকি তারা একটা মানে সবকিছু একটা অসম্পূর্ণতার মধ্যে আছে, কোনো কিছুরই সম্পূর্ণতা আমরা দেখতে পাই না, আমরা ডিটেইলে তো আসলে যেতে চাই না, বা যাওয়া হয় না। গেলাম, স্যান্ডউইচ বললাম, দিল, বিশ্বাস করে খেয়ে নিলাম, ওর মধ্যে কি আছে না। আচ্ছা, আমরা একটু রসগোল্লার কথা বলি। দাদা, রসগোল্লা দিবেন? কবে এটা, আজকের না গতকালের? আচ্ছা রাতে। আচ্ছা আচ্ছা, ঢাকায় কিন্তু এই যে এই মিষ্টি দেখলে বোঝা যায় যে এটা কতটা খাঁটি, কতটা। সবচেয়ে ই লাগতো যে বললো যে টক পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা যে একদম ছানা হয়ে যাচ্ছে, এটা আমার কাছে খুব ম্যাজিক্যাল মনে হচ্ছে। কিভাবে হচ্ছে? আমার মনে হচ্ছে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে। আচ্ছা, ছানা হয়ে যাচ্ছে, তারপর সেই ছানাটা একটা কাপড়ের মধ্যে নিয়ে সেটা আবার উপরে টাঙিয়ে রাখা, আস্তে আস্তে পানিটা আবার পানি ঝরছে, পানি ঝরছে, তারপরে মিষ্টি, গরম মিষ্টি খুব ভালো লাগতো আমার। হ্যাঁ গরম রসগোল্লা কিন্তু মনে হতো যে কখন নামবে তারপরে খাবো। গরম রসগোল্লা একটা ঝামেলা আছে কিন্তু, সবাই আপনি খাইছেন কিনা জানি না। গরম রসগোল্লা খেয়েছি আমি, ঝামেলা কিন্তু মুখের ভিতরে যদি আপনি চট করে দিয়ে ফেলেন, ওইটা তখন সামলানো মুশকিল হয়ে যায়। সামলানো মুশকিল হয়ে যায়। কিভাবে মানুষের কৃত্রিমতা, খাঁটি মানুষ, কৃত্রিম মানুষ, সেগুলো আপনি পর্যবেক্ষণ করেন? হ্যাঁ করি। আমার কাছে এই যেই কথাগুলোই বললাম, আসলে আমি যেই কথাটাই বললাম যে চাওয়াটা আসলে তো কম, মানে খুব বেশি চাওয়ার তো আসলে নাই আসলে। এটাকে আপনি যত বাড়াবেন বাড়তেই থাকবে, এবং আপনাকে তো আসলে আপনি সিক হয়ে যাবেন আসলে, এবং আপনি রাক্ষস হয়ে যাবেন। আপনি আর থামবে কোথায়? থামবে করে, আপনি সাধক থাকবেন না, কিন্তু রাক্ষস হয়ে যাবেন। আপনার তো মানে প্রয়োজনের একটা ব্যাপার আছে, সেটা ঠিক আছে, কিন্তু প্রয়োজন এবং তার সাথে সামগ্রিকভাবে দেখা, পাশের লোকটাকে দেখা, হ্যাঁ, তার দিকেও তার প্রয়োজনটাকেও দেখা, এইগুলো খুব দরকার। এবং সেই ব্যালেন্সটা না থাকার কারণেই তো আসলে ঝামেলা আমরা দেখতে পাই, যে ভেদাভেদের ব্যাপারটা, এত বৈষম্যের ব্যাপারটা তো সেই সব কারণেই। চলুন আমরা আবার যাত্রা শুরু করি। আমি যে বিষয়টা বলতে চাচ্ছিলাম যে এই যে মানুষের যে একটা চাহিদা, হ্যাঁ একটা চাহিদা রেখার দিকে মানুষের ছুটে চলা, তার সঙ্গে তার যে মানে দায়বদ্ধতার যে জায়গাটা সমান্তরাল ভাবে চলে, হ্যাঁ সে সমান্তরাল ভাবে তাকে চলছে না, মানে একটা দূরত্ব তৈরি হয়েছে মানুষের সঙ্গে মানুষের, মানে নিজের সঙ্গে নিজের। হ্যাঁ বসি। হ্যাঁ, দূরত্ব তো আসলে হবেই। মানে একটু আগেও আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম আর কি, মিষ্টির দোকানে বসে, হ্যাঁ সেটাই, সেই ধারাবাহিকতায়। হ্যাঁ, তাতে তো মানে ওই অস্থিরতা তো তৈরি হয়ে গেছে। আসলে চাওয়া কতটুকু
সেটা আমরা জানি না আসলে। এবং চাওয়াটা সবাইকে নিয়ে যে চাওয়াটা এবং সবাইকে নিয়েই একটি চাওয়া, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারছি। আমরা কি আসলে নিজেদেরকে নিজেরা সময় দিতে পারি, নিজের জন্য নিজের সময়টুকু রাখতে পারি, নিজের সঙ্গে কথোপকথন এগুলো হয়? আপনার হয়? আপনি তো খুবই ব্যস্ত। খুবই কম হয়, খুবই কম হয়, কিন্তু খুবই জরুরি। মানে কখনো মনে হয় না আপনার যে মাস আসলে 31 দিন আরো বেশিতে শেষ হলে ভালো ছিল? এরকম তো হয়। এবং আমার মনে হয় যে দিনে অন্তত 1 ঘন্টা নিজের সঙ্গে নিজের কথা বলা। আমার অবশ্য মাঝে মাঝে হয় যে সবাই ঘুমিয়ে পড়লে বাসায়, আমার একটু রাত জাগার অভ্যাস আছে, তখন হয়তো একা একা কিছু সময় কাটে। সেটাও তো না, আসলে মিস করি অনেক কিছু, অনেক কিছুই মিস করি। এই যে রেল লাইনে বসে থাকা, কতদিন পরে যে রেল লাইনে বসলাম, থ্যাঙ্কস আ লট। যেরকম আকাশ দেখা, এরকম আকাশ দেখা, এই রেল লাইনে বসলাম বহুদিন পরে। মানে আমি যখন পড়তাম, মানে আমাদের তখন পাঠ্য বইয়ে ছিল মাঠের পাড়ে দূরের দেশ, মূল গল্পটা তো পথের পাঁচালী বিভূতিভূষণের। তো ওইটা পড়ার সময় ওই যে রেল লাইনের যে দুর্গা যে দেখে দূর থেকে, অপু রেল লাইনটাকে যেন কি মনে হয়। আমার এরকম একটা ঘটনা, আমার বাড়িতে বরিশাল গৌর নদীতে, আমাদের বাড়ির সঙ্গে নদীর ওপারে, ছোট নদীর ওপারে একটা ধান ক্ষেত পার হয়ে, বিস্তীর্ণ ধান ক্ষেত, তারপর একটা দূরে একটাই কবর, একটা বাঁশঝাড়, একটা কবর। তা আমার ওই রকম ওই অপুর ফিলিংটা তখন আমি ফিল করতে পারতাম। আমার মনে হয় যে কোনোদিন কি ওই কবরটার কাছে যেতে ইচ্ছা করে, যে কবরের কাছে যাওয়া। হ্যাঁ, মানে ওটাকে গিয়ে একটু দেখবো, মানে ওটা কেমন যেন লাগতো। মানে সেই সময় ওটাকে অনেক দূর মনে হতো। সবই আসলে মনে পড়ে। এটা ব্যাখ্যা করবো কিভাবে তুষার? হ্যাঁ, মানে নদীর উপর শিশির পড়া, কুয়াশা পড়া, সেটা কিন্তু আরেক সুন্দর দৃশ্য। এটা আরেকটা খুব ভালো কথা মনে করছেন যে আমি মনে হয় যে খুব ভোরবেলা, মাঘের শীতে খুব ভোরবেলা নদীর পাড়ে আসছি। নদীর পাড়ে আসার পরে তখন নদীটাকে অসীম মনে হইতো, কারণ কুয়াশার কারণে ওপার দেখা যাচ্ছে। দ্যাটস ওয়াই মনে হচ্ছে যে এটা বিশাল নদী। একটু পরে কুয়াশা কেটে গেলে হয়তো নদীটাকে ছোট মনে হবে। সবই সুন্দর, সবই অদ্ভুত, সবই দারুণ আসলে। তারপরে এত কিছু, এত শক্তি, আপনি শক্তির কথা বলছিলেন আমাদের মধ্যে আছে, তার মধ্যে আমাদের মনে হয় না যে আমরা নিজেরা আবার স্বেচ্ছা ঔপনিবেশিকতার মধ্যে চলে যাচ্ছি? এটাই তো প্রয়োজন নাই বলে বলছি, যে এটার কোনোই প্রয়োজন নাই। বারবার এটাই বলছি যে এটার প্রয়োজন নাই। আপনি সুন্দর, আমি সুন্দর, আমাদের এখানে আপনি একটা ছোট কথা আমি বলি, যে আমাদের মনে করেন যে আমরা যে মিডিয়ায় নাটক করছি, সিনেমা করছি, আমাদের এখানে কোনো ইনস্টিটিউট তো সেভাবে নাই আসলে। তাহলে এতগুলো ক্যামেরাম্যান আমাদের এখানে তৈরি হলো, যারা অনেকের নামই বলা যাবে, যাদেরকে আমি বলবো যে এরা অনেক অনেক ইন্টারন্যাশনাল মানের ক্যামেরাম্যান আমাদের এখানে জন্ম নিয়েছে। তাহলে এরা কিভাবে জন্ম নিয়েছে? কলাকুশলীরা তৈরি হচ্ছে কিভাবে? ডিউ টু দেয়ার লাভ, জাস্ট তাদের প্রেমের কারণে। এখানে ইনস্টিটিউট নাই, থিয়েটার আছে, থিয়েটার থেকে আমরা অনেক অভিনেতারাই আসছে, এবং আমাদের থিয়েটারটা খুবই সমৃদ্ধ, আসলে খুবই সমৃদ্ধ। আমি একটু আগে বাসে বলছিলাম, আপনার মাইক্রো বাসে, যে কলকাতায় শো করলাম বিচ্ছুর, এবং সেখানকার পত্রিকায় রিপোর্ট, মানে তারা ভূয়সী প্রশংসা কিন্তু করেছে। হ্যাঁ, অবশ্যই। তো এটা বারবার আমরা কতবার প্রমাণ করব, বারবার কিন্তু সেই প্রমাণগুলো হয়েছে। এবং আমাদের এখানে ইনস্টিটিউট নাই, আমাদের এখানে এত ভালো ভালো অ্যাক্টর তৈরি হয়েছে, আমাদের এখানে ইনস্টিটিউট নাই, এত টেলিভিশন হলো, আমাদের এখানে এতগুলো ডিরেক্টর হলো, এত ক্যামেরাম্যান হলো, এবং তারা অনেক ডিরেক্টরের নামই বলতে পারবো যারা ইন্টারন্যাশনাল মানের ডিরেক্টর। কিন্তু কথাটা হচ্ছে যে কিছু নাইয়ের মধ্যে এত কিছু হলো, তাহলে এদেরকে কিছু দিলে যে এরা অনেক দারুণ করবো, সেটা আমরা কেন বুঝতেছি না? আমার কথা হচ্ছে এইটা, যারা নাইয়ের মধ্যে অনেক কিছু করতে পারলো, তাদের কিছু দিলে তো তারা অসাধারণ করবে নিজের শক্তির। হ্যাঁ, আমার কথা হচ্ছে যে আমার প্রতি আমার যে শ্রদ্ধাটা নাই, এর নামই দীনতা, আসলে এর নামই দারিদ্র, এটাই গরিবত্ব। আমরা এই দারিদ্র থেকে মুক্তি পেতে চাই, সেই জন্য আরো একটু বড় বিস্তৃত হয়ে দেখতে চাই। যমুনার কাছে এসেছি আমরা, যমুনার পাড়ে যে কথা বলবো। না, আমি একটা বিষয় জানতে চাই যে এই যে গ্রামে একটা ছেলে বা একটা মেয়ের যে বেড়ে ওঠা, সে শহরে আসে, এসে সে কিন্তু তার যে একটা সৃজনশীলতা স্বাক্ষর রাখতে চেয়ে একটা বিড়ম্বনার মধ্যে পড়ে না। সে কার কাছে যাবে, কে তাকে স্বীকৃতি দিবে? হ্যাঁ, সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তাকে কেউ চিনতে চাচ্ছে না। এখন এটা আমার কাছে মনে হয় মানুষ বোধহয় ওই প্রাণী যে সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করতে পারে, অ্যাডজাস্ট করতে পারে, মানুষই সবচেয়ে বেশি পারে আসলে। তো শহরে গিয়ে হ্যাঁ, সেই বিড়ম্বনা তো হয়। আমরা তো রবীন্দ্রনাথের ছুটি গল্পের ফটিককে মারাই যেতে দেখলাম, যে কলকাতা শহরে গিয়ে অ্যাডজাস্ট করতে পারলো না, মরেই গেল। এবং দারুণ কথা কিন্তু মনে পড়লো আসলে। আপনি দেখেন যে ছুটি গল্পটা এত অসাধারণ একটা গল্প। আপনি দেখেন যে ফটিক যে প্রাণবন্ত যে জায়গায় সে তার বেড়ে ওঠা, আমরা যে নগর এবং গ্রাম নিয়ে আলোচনা করছি, এবং ফটিক যে
নদীর নিজের পাড়ে যে একদম পরিবেশের মধ্যে বের হতে শুরুই হচ্ছে নদীর পাড়ে একটা প্রকাণ্ড গাছের গুড়িকে ঠেলে নিচ্ছে, ছোট ভাইকে মারছে, তার যে ডান পিঠে স্বভাব ঘুড়ি উড়াচ্ছে, এবং কলকাতা যাওয়ার সময় ভাইকে আবার সবকিছু দান করে যাচ্ছে। তো সে যে আসলে এই যে এই জায়গাটার মতোই দেখেন না, যে দিগন্ত দেখা যাচ্ছে, এই মেঘ, এই পানি, এর মধ্যে যে বেড়ে উঠবে, সে তো কলকাতায় গিয়ে ওই ইটের খাঁচার মধ্যে পড়লে, তার যেহেতু বয়স অল্প, তো তার তো আরো চেপে ধরবে সবকিছু তাকে, এবং সে সেটা পাচ্ছে না আসলে। সে আতুর ঘর হচ্ছে আতুর ঘর, তো সেটাই, তো সেটা আমাদের মাথায় থাকা উচিত এই আর কি। এবং সেই জায়গা থেকে যে একটা সে একটা নতুন ভাবে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে একটা জীবনকে দেখছে। হ্যাঁ, আর আমি শহরে বড় হয়ে, কিংবা আমি গ্রামে ছিলাম, এসে শহরে হয়ে গিয়েছি। এটা আমি আমার অবজারভেশনে দুইটা জিনিস আমি দেখেছি, যে গ্রাম থেকে অনেকে একদম মানে কাছা বেঁধে ঢাকা শহরে আসা আর কি, যে এসে একটা কিছু করে ফেলবো, এবং সেই রকম ক্রেজি লোকজনও দেখেছি, যে যারা অনেক ক্রেজি, এবং তারা তাদের একটা কিছু করে ফেলবো বলে ক্রেজি হয়ে যাওয়ার কারণে তারা অনেক অনৈতিক দিকেও চলে গেছে। আচ্ছা, এরকম ব্যাপারও কিন্তু দেখেছি। আমার অনেক অভিমান করে চলে গেছে না, চলে গেছে, ঢাকা শহর বা শহর আমাকে বুঝতে পারলো না, তাই না? কোনোটাই ঠিক না কিন্তু, আসলে কোনোটাই ঠিক না, লড়াইটা চালিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সেটা হচ্ছে কি, যে ওই লড়াইয়ের ধরনটা সাধকের, রাক্ষসের না, এই আর কি বিষয়টা। এই যে সাধকের কথা আসলে, এই যে আমরা যে জায়গায় আছি, সেই জায়গাতে একটা সাধনার বিষয়, যে আমি সাধনা করে একটা জায়গায় যেতে চাই, কিন্তু একদিনে এসে যে একটা আমার পরিচয়টা হবে তারকা, আমি অভিনেতা নই, হ্যাঁ আমি তারকা, এই যে একটা ভাবনার জায়গাটা তৈরি হয়েছে, তাতে কি ওই যে সাধনাটা কি আমাদের হচ্ছে, সাধন ভজন হচ্ছে? এখন বিষয় হচ্ছে আমার দৃষ্টিতে, মানে খুব কম তারকাই আছেন যারা শুধু তারকা হয়েছেন কিন্তু অভিনেতা না। আচ্ছা, এটা ঘটনা খুব কম কিন্তু। আচ্ছা, যেমন আপনি যদি উত্তম কুমারের কথা বলেন, দারুণ অভিনেতা, দারুণ তারকা। আপনি উৎপল দত্তের কথা বলেন, দারুণ অভিনেতা, দারুণ তারকা। রবি ঘোষের কথা বলেন, হ্যাঁ, আমাদের দেশে যদি আপনি তারিকা নামের কথা বলেন, অনেক ভালো অভিনেতা, ভালো তারকা, ফরিদ ভাই মারা গেলেন, তার কথাও যদি বলি, তো একই সঙ্গে স্টার এবং অনেক ক্ষেত্রে আছে যে কেউ কেউ এরকম হইতে পারে যে হঠাৎ কোন একটা চরিত্রে অভিনয়ের কারণে তার একটা গ্রহণযোগ্যতা দর্শকের কাছে চলে আসলো। সে যদি প্রকৃত অভিনেতা না হয়, তাইলে ওই তার তারকা খ্যাতি 6 মাসের বা 1 বছর বা 2 বছর 3 বছরের মধ্যে তারপরে সেটা বোঝা যাবে যে না, এটা আসলে তারকা ছিল, তারা ছিল না, এটা মরিচিকা। আমরা একটু যমুনা ভ্রমণ করি। যমুনার জলের উপর আছি, নৌকাখণ্ডে, সেই জায়গায় প্রেম বিরহ আসতেই পারে। এই প্রেমের কথা যদি আমরা বলি, যে অনেক কিছুই আমরা নতুনভাবে সংজ্ঞায়িত করছি, প্রেমের কি সংজ্ঞা পাল্টে গেছে? হ্যাঁ, প্রেমের সংজ্ঞা পাল্টে কিছুটা, মানে এফএনএফ যুগের প্রেম, এফএনএফ যুগের প্রেমেতে কিছু তো পাল্টে গেছে। মানে আমার কাছে এসএমএস এ তো চলে আসছে বিষয়টা, চিঠির ব্যাপারটা তো নাই। একটা সময় আমার মনে হয় যে পত্র সাহিত্য ব্যাপারটা থাকবে না, এসএমএস সাহিত্য হয়তো আসবে। আর ওই তো ওই সবকিছুর সঙ্গে আমার কাছে মনে হয় আর কি, ওই যে বললাম যে সবকিছু মুখে তুলে দেওয়া হচ্ছে, সহজলভ্য হলে কান্নাটা কমে যায়, আকুতিটা কমে যায়, সেই ব্যাপারটা বোধহয় একটু পাচ্ছি। তাহলে যেখানে প্রেমটা ঠিক চড়ুই পাখির এক ধরনের প্রেম, শালিকের এক ধরনের প্রেম, চড়ুই পাখির জীবন, মানুষের প্রেম, সে অনুযায়ী তো স্থায়িত্বটা বিষয়। হ্যাঁ, ডেফিনেটলি স্থায়িত্ব অবশ্যই একটি বিষয়, এবং এটা এত আনলিমিটেড, ভীষণ আনলিমিটেড তো বিষয়টা। আমার কাছে অনুভূতিটা মনে হয় যে মানুষের জীবনের যাবতীয় অনুভূতির চেয়ে আলাদা এক বিশেষ অনুভূতি, যা তার ভেতরে সে তুলে রেখেছিল কোথায় যেন, সেটা সে নিজেও জানে না বা জানতো না। সেই অনুভূতিটা কোনো একদিন নিজ দায়িত্বে সিঁড়ি বেয়ে নেমে এসে আমার নিজেকেই চমকে দেয় যে আমি কিন্তু প্রেম, তাহার নামই আসলে প্রেম, যাকে আমি যে লুকিয়ে রেখেছিলাম, আমি কাকে দেওয়ার জন্য ছিল, এবং আমার ভিতরে যে বিষয়টা ছিল এটাও আমি জানতাম না।
এবং সে প্রেম নিজে সিঁড়ি বেয়ে বলে না নেমে নীরবে এসে, হ্যাঁ, এসেছিল। হ্যাঁ। হ্যাঁ, সে নিজেই সিঁড়ি বেয়ে নেমে এসে আমাকে বলে যে আমি কিন্তু তোমার ভিতরেই ছিলাম। এই যে অর্ঘ্য অঞ্জলি দেওয়া, তারও তো ভঙ্গিটা পাল্টে গেছে, তাই না? চমকে দেওয়া, যে বছর পর বছর পাশাপাশি চলার পরেও বলা হয়নি যে তুমি আমার, বা তোমাকে হ্যাঁ, চাই। পাল্টে যাওয়াটা আমি খুব নেগেটিভলি নিচ্ছি সেটাও না, হ্যাঁ। কিন্তু আমার কথা হচ্ছে যে ধরন তো পাল্টে যেতেই পারে, পারে। বিভিন্নভাবে অনুভূতি তো পাল্টাবে না। আঙ্গিক পাল্টাতে পারে। কিন্তু অনুভূতি তো পাল্টাবে না। হ্যাঁ, আমার কথা হচ্ছে ওইটা, আঙ্গিক পাল্টাতেই পারে, পরিবেশনটা পাল্টাতে পারে। পরিবেশনটা পাল্টাতে পারে, কিন্তু প্রেমের যে প্রাণ সেইটা তো লাগবে আসলে। মানে আমি কি জানি আমি যা করছি তাহার নাম প্রেম কিনা, অথবা তাহা কি? তাহলে ওই জায়গায় কি আপনার কাছে কোনো মনে হয় যে আসলে প্রেম প্রেমের মতোই আছে, কিন্তু আমরা ঠিক প্রেমের জায়গাটায় যেতে হ্যাঁ, তা চাইছি তো না। আছে, প্রেম তো প্রেমের মতোই আছে আসলে, প্রেম প্রেমের মতোই আছে, সত্যি কথা, কিন্তু অবহেলায় আছে। অবহেলায় আছে। প্রেম কান্নাকাটি করছে, আমারে ধরতে পারলি না রে। আমরা এই যমুনার বুকের এই যে জেগে ওঠার চর, রাজার চরে আছি। এই যে এখানকার মানুষ দেখেন যে একদম নগর কেন, এই কাছে তাদের যে মূল জনপদ থেকেও কিন্তু বিচ্ছিন্ন নদীর পাড়ে। হ্যাঁ, এখানকার মানুষের জীবন মনের দিকটা যদি আমরা একদম দোআঁশ মাটির মতো চিন্তা করি, হ্যাঁ, একদম তাদের যা পাচ্ছে তাতেই তাদের সুখ। হ্যাঁ, হ্যাঁ, এবং বিষয় হচ্ছে যে এরা তো আসলে রিয়েল ফাইটার, মানে যে ফাইটটা দিচ্ছে অনেক জায়গায় পাওয়া যায় যে বারবার ঘর ভেঙে গেছে, হ্যাঁ, একবার দুইবার না, আমরা আসার সময় দেখলাম যে এবং সেই স্মৃতি ভুলে যাওয়া এবং আবার নতুন করে বা ঘর করা। বললাম না, মানুষ সবচেয়ে বেশি কম্প্রোমাইজ করে, সবচেয়ে বেশি অ্যাডজাস্ট করতে পারে মানুষ। হ্যাঁ, বারবার যমুনা তাদেরকে সরিয়ে দিচ্ছে, সে আবার যমুনার পাড়েই, কিন্তু যমুনা থেকে সরছে না, কিন্তু সরছে না, মানে কিসের আশায়? অদ্ভুত মায়া কিন্তু, তাইলে এটা এই কোনো কিছুর আশা না মায়া? মায়া তো অবশ্যই, কারণ ঘুরে ফিরে তো এই জায়গাটাই চেনে সে, এবং মানে ওই সাহসটা খুব কম মানুষই করে, যে চেনার বাইরে চলে যাওয়ার সাহস। অচেনার কাছে যাওয়া। হ্যাঁ, খুব কম মানুষই কিন্তু করে। সে মানে চেনা প্রতারক হলেও তার তার কাছেই যায়। এর বাইরে যে সাহস করে যে না আমি যাব, সে হয়তো অন্য, আবার একটা ক্ষীণ আশাও থাকে যে যদি জেগে উঠে আবার হ্যাঁ, নতুন হ্যাঁ, ভাবনা definitely। ফেলে আসা না, ওই আশাটা ক্ষীণ কি, ওই আশাটা থাকে, থাকে। ওই আশাটা থাকে। আপনি একটা গানের কথা বলছিলেন যে নদীর জীবন নিয়ে। আচ্ছা, ওটা হচ্ছে যে ওখানে তখন যখন আমরা আলাপ করলাম যে অঙ্ক, আপনি অঙ্কের হিসাব করতে যে জীবনের অঙ্ক, ওই যে আমরা তো একটা অঙ্ক মেনে চলি, এই এখানকার মানুষেরও এক ধরনের সরল অঙ্ক। সেই জায়গাতে আমার লেখা একটা গান, এটা আমি আমার দলের সঙ্গে জাপান গিয়েছিলাম আর কি, আমাদের দল শো করলো ওখানে। তো ওই মুহূর্তে ওই সময় একদিন একটু ফাঁকা ছিলাম, তখন একটা গান লিখলাম। গানের কথাটা ছিল এরকম যে মন বুঝলাম না কারবার, কেমন খেলা কে বা খেলোয়াড়, শূন্য থেকে আসে মানুষ শূন্যে চলে যায়, বোঝে না মানুষ বীজগণিত শিখায়। অঙ্কের গান এটা, বীজগণিত শেখায়। বীজগণিত শিখায়। পরের লাইন হচ্ছে যে অঙ্ক করো অঙ্ক শিখো অঙ্কের নাইরে মিল, মনের ঘরে দারুণ অঙ্ক সেই ঘরেতে খিল। লাস্ট পার হচ্ছে দেহর উপর দেহ থইলাম দিলের উপর দিল, দুয়ে দুয়ে পাঁচ হইল কেন সাদা হইল নীল। মানে ঠিক আমার কাছে মনে হয় যে অঙ্ক আমাদের অত বেশি হাতে না। আচ্ছা, অঙ্কটা এই যে এখানে এসে মানে আমরা বারবার অ্যাডজাস্টই করি আসলে, মানে মনের সঙ্গে মনকে মেলানোর যে বীজ, আপনি পাটিগণিতে জানেন, বীজগণিতে গেছেন, আলটিমেটলি লালনও কিন্তু বলছে অঙ্ক হ্যাঁ। কিন্তু একটা অমৃত মেঘেরও বাড়ি, মুখের কথাই কি মেলে রে চাতক যদি স্বভাব না মেলে। সেটাই। ওই যে স্বভাব মিল, চাতকের মেঘের সঙ্গে চাতকের স্বভাব, মনের দিলের যে মিল, সেই অঙ্কটা যদি একটা অঙ্ক যদি হয়ে যায় দুয়ে দিয়ে, তাহলে আর পাঁচ এবং হবে যে না, মানে চার হবে। এবং জ্যামিতিরও যদি কোণগুলো, মনের কোণগুলো যদি মিলিয়ে ফেলা যায়, হ্যাঁ, তাহলে তো আসলে ওই যে আমরা বলছিলাম প্রেম, ভালোবাসা, ঘর, সেইগুলোতে আর কোনো না, ঝামেলা হয় অস্থিরতা থাকে না। অঙ্ককে আমরাই জটিল করি, নাকি আমরা মেলাতে চাই না অঙ্ক অনেক সময়। অঙ্ক মেলাতে চাই না যখন আমরা পালাতে চাই আর কি। আমার কাছে মনে হয় অঙ্কর হাতে ছেড়ে দিয়ে ভালোবাসাটাই দরকার। অঙ্ক চলুক না নিজের মতো, চলুক, আমরা ভালোবাসি। অঙ্ক ঘুরে ফিরে এসে আপনার অঙ্ক মিলিয়ে দেবে, অঙ্ক এসে বলবে যে দেখ আমি মিলে গেছি, মিলে তোকে রেজাল্ট দিয়ে দিলাম।
কলম সেই মায়ের জায়গাটা তো মতো মনে হয় যে দিয়ে আমরা একটি চরে আছি, এখানে ধরেন এখানেও যারা আছে তারা কেউ হয়তো নদীতে মাছ ধরেন, কেউ ফসল বুনেন। দেখেন আপনি কিন্তু খুব ভালো করে খেয়াল করবেন, এই জায়গাটাকে তারা কিন্তু ভালোবাসে। আপনি এই দেখেন কুমড়ো ফুল দেখেন, আপনি কি তরতাজা তাজা, আপনি গরুগুলি দেখেন, সবগুলি স্বাস্থ্যবান গরু। স্বাস্থ্যবান, হ্যাঁ হ্যাঁ সেটাই। তো মানে ভালোবাসাটা লাগবে, কিন্তু এবং যে যে ভালোবাসা জায়গায় আছে, দিয়ে যার জায়গা যে থেকে সে ভালোবাসলে যে ফসলটা করছে তার মূল্য কিন্তু সে পাচ্ছে না। হ্যাঁ সেটা তো আছেই। ওই যে আপনি যে কথাটা সব বললেন, জায়গায় গিয়ে তো ঘুরে ফিরে ঝামেলা ওই একটা জায়গায়, যে ভালোবাসতে দিচ্ছে না, ভালোবাসতে চাচ্ছে মানুষ। আমরা ভালোবাসতে চাই। আমরা বলছিলাম ভালোবাসার কথা, যে আমরা চিৎকার করে বলছি যে আমরা ভালোবাসতে চাই, আমরা আমাদের কাজের মাধ্যমে ভালোবাসা দিতে চাই, সাধারণ মানুষকে দিতে চাই, রাষ্ট্রকে দিতে চাই, কিন্তু সেই ভালোবাসাটা ধারণ করার যে বিষয়টা আছে, স্বীকৃতি দেওয়া, যে তারা ভালোবাসতে চায়, তাদের ভালো স্বীকৃতি, সেই স্বীকৃতি নিয়ে তো ভালোবাসা ধারণ করবে সেই জায়গায়, সেই ক্ষেত্রটা তৈরি হয়ে আছে কিন্তু। আচ্ছা আচ্ছা এবং ভীষণ ভাবেই আছে, কিন্তু ভালোবাসতে দেওয়া, আচ্ছা সেটা তুমি ভালোবাসো, হ্যাঁ তুমি ভালোবাসো এবং তোমার ভালোবাসার জন্য এই জিনিসগুলো লাগবে, এগুলো আমি দিচ্ছি, সেটা সেটা সম্ভব, সেটা দেয়া কিন্তু সম্ভব, আচ্ছা ভীষণ ভাবেই সম্ভব, কিন্তু আমি জানি না কেন হচ্ছে না। যেমন আমি রিসেন্ট কাজ করলাম, আমি কাজটা করে খুবই হ্যাপি। তৌকির ভাইয়ের একটা সিনেমা করলাম, তৌকির আহমেদের অজ্ঞাতনামা নামে। তা আমরা যে কজন শিল্পী ছিলাম তারা কিন্তু সেই ভালোবেসেই পরিশ্রম করে সময় নিয়ে কাজটা করলাম, বিভিন্ন লোকেশনে গিয়ে। এবং তৌকির ভাই তো অনেক ভালো মেকার, অনেক ভালো লেখেন, এবং খুবই ভালো একটা সিনেমা কিন্তু হবে। হ্যাঁ, তো এই সিনেমাটার ক্ষেত্রেও আসলে কি বলবো, এই তার মানে হচ্ছে যে ভালো কাজ হওয়া সম্ভব। আমি জানি না এটার বাজেট অনেক বেশি, সেটাও আমার মনে হয় না। আর বাজেটটা তাহলে সেই জায়গায় মানে বাজেট, এই বাজেটের মধ্যে এত ভালো হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে যদি আরো লগ্নিটা করা যায়। না, আমরা দেখছি যে ওই যে বলছিলাম যে নদীর স্রোতের মতো যে ভেসে যাওয়া, আমরা একদম গা ভাসিয়ে দিই যে একদিকে, যে ওদিকেই যায়, পৃষ্ঠপোষকরা ওদিকে যায়, স্পন্সররা ওদিকে যায়, কিন্তু ওই যে স্রোতের কুলে কুলে তো কিছু জিনিস রয়ে যায়, কিছু ভালো কাজ ওই জায়গাতেই তো আসলে মানে আমি বলবো যে প্রত্যেকটা জায়গাতেই তো শিল্পী হয়ে, যেমন শিল্পী, আমি অভিনেতা হিসাবে শিল্পী, ক্যামেরাম্যান উনি ওনার জায়গা থেকে শিল্পী, পরিচালকের জায়গা থেকে শিল্পী, প্রযোজকের জায়গা থেকে শিল্পী, তেমনি এই স্পন্সর বলেন বা যারা বিজনেসটা করছেন তাদের জায়গা থেকে শিল্পী হয়ে ওঠাটা জরুরি। তারা যে প্রণোদনা দিবে, শিল্পীর চোখ দিয়ে দিবে। মানে আমি বলতে চাই ব্যবসাটাকে আরো সুন্দর করে, যে ব্যবসা করবো না কেন আমরা, ব্যবসা না করলে তো আসলে কিছুই হবে না, গোটাটাই হবে না। আবার ভেসে যাওয়া যাবে, হ্যাঁ, কিন্তু আবার ব্যবসা করতে গিয়ে গোটাটাকেই নষ্ট করে ফেললাম, সেটাও তো হবে না। আসলে আমি বলতে যাচ্ছি যে ব্যবসাটাকে আরো স্মার্টলি এবং এই যে যারা এই কাজটা করবে তারা তো ভাবে, তাদের দিক থেকে বলা হয় যে আমরা দর্শক রুচি অনুযায়ী করছি, আসলে কি তাই না? এটা বাজে কথা। যেমন আমি বাজে কথাই বললাম বিষয়টা এই জন্য যে, যেমন দেখেন এই এখানকার লোক, এরা হয়তো সবসময় গুড় খেয়েছে, গুড়, খেজুরের পাটালি গুড় বা আখের গুড়, এটাই খেয়েছে। এরা ধরেন জীবনে কোনোদিন সন্দেশ খায় নাই, হোয়াট ইজ সন্দেশ এরা চেনে না। আমরা ওই পার থেকে নদী বেয়ে এক টুকরা সন্দেশ নিয়ে আসলাম, তাদের একজনকে দিলাম যে ভাই এটা খান তো। সে খেয়ে বললো যে আচ্ছা আচ্ছা, এইটা তো গুড়ের মতো না, এটা তো অন্য জিনিস, এটা তো দারুণ জিনিস, এটা সন্দেশ চিনতো না। সন্দেশ তো আমি চেনাবো তাকে, ইটস মাই ডিউটি, আমার দায়িত্ব সন্দেশ তাকে চেনাবো। সে গুড় খায়, আজীবন তাকে গুড়ি খেয়ে যাবো, সেটা তো আমার দায়িত্ব না। আমার তো সন্দেশ চেনাতে হবে তাকে, এটা আমার দায়িত্ব। সেই দায়িত্বটা কেউ নিতে চায় না, কেউ একটা বড় অংশ নিতে চায় না, ঠুনকো অল্প কটা টাকার জন্য আর কি। আসলে সেটা আসলে কি, আপনি তো আপনার হয়ে যাচ্ছে 1000 টাকায় হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেখানে আপনার 2000 টাকা আপনি করলেন, এখন আপনি চান যে না, আরো পেট কেটে সব সোনার ডিম বের করে ফেলবো, তারপরে হাঁস মারা যায়। আল্লাহ তোমায় করি প্রার্থনা, হে দয়ার বানায় আমি তোমায় যেন ভুলি না, হে দয়ার বানা। দিন দুনিয়ার মালিক আল্লাহ, দিন দুনিয়ার মালিক আল্লাহ তোমায় করি প্রার্থনা, হে দয়ার বানায় আমি তোমায় যেন ভুলি না, হে দয়ার বানা। আমার প্রথম বন্দি আল্লাহ নবী মা ফাতে
আলী প্রথম বন্দি গো আল্লাহ নবী মা ফাতেমা হযরত আলী তেনার সহারণে ভক্তি ইমাম সঙ্গে দুইজনায় হে দয়ার বানায় আমি তোমায় যেন ভুলি নাই হে দয়ার বানা দিন দুনিয়ার মালিক আল্লাহ দিন দুনিয়ার মালিক আল্লাহ তোমায় করলাম প্রার্থনা হে দয়ার বানা আমি তোমায় যেন ভুলি নাই হে দয়ার বানা তোমারি নাম নিতে নিতে হে হয় জানি মরণ ইমানের সাথে তোমারি নাম গো নিতে নিতে হে হয় জানি মরণ ইমানের সাথে কণ্ঠেতে মোর দেও গো সৈয়কি গাইতে তোমার বর্ণনায় হে দয়ার বানায় আমি তোমায় যেন ভুলি নাই হে দয়ার বানা দিন দুনিয়ার মালিক আল্লাহ দিন দুনিয়ার মালিক আল্লাহ তোমায় করি প্রার্থনা হে দয়ার বানা আমি তোমায় যেন ভুলি না আমরা ঢাকা থেকে আসলাম টাঙ্গাইল হয়ে এই যমুনার চরে আস্তে আস্তে আমরা প্রকৃতিকে দেখলাম সব ভাই, তাই না, এই সফরে? থ্যাংক ইউ। মানে আমার অনেক মানে আমি এত ব্যস্ত থাকি, না, মানে কিন্তু এরকম একটা সময় আমার কাটে না। হ্যাঁ, এই যে সূর্য অস্ত যাচ্ছে, আমি যেটা আপনাকে জানতে চাই যে আমাদের বাংলাদেশ প্রকৃতি, আপনি নাটক করতে যে বিভিন্ন ভাবে আপনার নিজের এলাকায় যে আমরা যে প্রকৃতিকে দেখি, যে বাংলাদেশকে দেখি, যেখানে যেভাবে দেখি, তাকে কি আমরা উপস্থাপন করতে পারি ঠিকভাবে? হ্যাঁ, এইরকম এই যে এখানে চলে আসা, যমুনার চরে চলে আসা, মানে এটাই তো বরং অনেক আলাদা হলো, অনেক অন্যরকম হলো, এবং গায়ে মাখতেও ভালো লাগছে, সত্যি কথা। কারণ আমার এটা হয়, বাইরে গেলে ওই যেমন শুটিং এ যাই, থাইল্যান্ডে গিয়েছে, পাতায়াতে গিয়ে কেন জানো আমি কক্সবাজারের সঙ্গে মিলিয়ে আমার মনে হলো যে মানে কত সুন্দর আমাদের কক্সবাজার, মানে প্রকৃতির কোনো কিছুকে থাইল্যান্ডেরটাকে অসুন্দর বলা ঠিক হবে না, কিন্তু তুলনামূলক বিচারে আমরা যে সূর্যাস্ত দেখছি, বা আপনি সন্ধ্যাতে কীর্তন খোলায় পায়রা নদীতে যে সূর্যাস্ত দেখেন, তার সঙ্গে তো আসলে তুলনা করার সুযোগ এখন ওটার সঙ্গে তো একই সঙ্গে হচ্ছে কি যে আমার দেহ মনও তো ওর সঙ্গে মিশে আছে, যে আপনি বলছেন গায়ে মাখলাম, সেটাই, এটা তো গায়ে মাখে, ওটা একটা ভিসামুক্ত আনন্দ, ভিসামুক্ত আনন্দ, সেটাই। এবং সেই জায়গাটা আমরা আমাদের এই যে বিপণন করতে পারি না আমাদের দেশটাকে, যে আসো দেখে যাও, দরকার তো। হ্যাঁ, এবং বান্দরবান মানে আমি বিস্ময়কর লাগে আমার কাছে। কুয়াকাটা, আপনি কুয়াকাটায় আপনি যাওয়াটা চিন্তা করেন, আপনি এখন বরিশালের লঞ্চ কত দারুণ, যে আপনি ওই যে বলছিলাম আপনাকে, আমরা বলছিলাম নদী দিয়ে যাচ্ছি, বরিশালে একদম ওই যে ভিআইপি কেবিন গুলো, এসি কেবিন, আপনি সারা রাত্র কিন্তু একদম মনেই হবে না, ডেকে বসে মানে অবসর রাত হোক আর পূর্ণিমা রাত, আপনি ক্লান্তি বোধ করবেন না। তারপর পটুয়াখালী নেমে আপনি ওখান থেকে 2 ঘন্টা মাইক্রোবাসে এখন লাগে, ভবিষ্যতে হয়তো 1 ঘন্টা লাগবে বা আরো কম লাগবে হয়তো, কারণ ব্রিজ গুলো প্রায় হয়ে গেছে। আর কুয়াকাটাকে আমার বেশি ইন্টিমেট মনে হয়, মানে খুব প্রতিবেশী মনে হয়, এবং মনে হয় আমার কাছের মনে হয়। হ্যাঁ, আমার ঘরের মেয়ে এরকম লাগে কুয়াকাটাকে, আমার দারুণ লাগে, খুবই পছন্দ করি। গোটা বাংলাদেশে আপনি দেখেন যে পুরো চিটাগাং বেল্ট, পুরো সিলেট বেল্ট, এই যে আমরা উত্তরবঙ্গের দিকে আছি, আর দক্ষিণবঙ্গ যেদিকে তাকাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, তাই না, সব দিকেই কিন্তু আসলে এটা টুরিস্ট জোনই অ্যাকচুয়ালি। এখন সেটাকে আমরা আসলে মানে ছবির মতো কতটুকু দেখাতে পারছি, কতটুকু বলতে পারছি মানুষকে বা অন্য লোকজনকে, এই মানে আমরা এই যে চারপাশে যে ক্যানভাস দেখতে পাচ্ছি, এখন চতুর্দিকে তো আমাদের ক্যানভাস, এবং সেই ক্যানভাসটা দেখার জন্য আমাদেরকে নিজেদেরকে আসলে দেখতে হবে আগে, তারপর তো আমি অন্যকে বলবো যে আসো দেখো, আমার সুন্দরকে আগে আমি বলবো যে তুমি সুন্দর। আমাদের বলাটা খুব জরুরি। আমার একটা জিজ্ঞাসা হচ্ছে, এরকম অনুষ্ঠান আপনি আবার কবে করবেন? আমরা প্রায় করি, আবার কোন সফরে কোন যাত্রা আবার আপনাকে আমি চাই, আমি আসতে চাই। আমি অবশ্য দূরে কোথাও আরো যখন বললেন তখন আমি ভাবছিলাম যে একটা ইন্টারভিউ এমনি বসে বসে হয়তো কথা হবে, মানে সেরকমই দিয়ে থাকি, দ্যাটস ওয়াই। পরে আপনি যখন বললেন যে এরকম যাব, তখন আমার কাছে ঈদের কাজ টাজ করে, রোজার ইত্যাদি করে তো ক্লান্ত, সবকিছু মিলে মনে হচ্ছিল যে কষ্ট হবে।
কিন্তু আমার কষ্ট হয় নাই, আমি মিস করতাম, আমি আসলে রাজি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যাত্রা সঙ্গী হওয়ার জন্য। আগামীতে আবার আমরা একসঙ্গে কোথাও সফরে যাব। ঈদ মোবারক আপনাকে। আমরা সূর্যাস্ত যেতে যেতে একটু দেখে নিতে হবে। ভুলি নাই হে দয়া রব্বানা